অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। একজন রোগাক্রান্তই শুধু বুঝতে পারেন সুস্থ থাকাটা কতটা সুখের, কতটা জরুরি। শারীরিক বা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকে জানেন না তার কি করা উচিত। সময়ে, অর্থাভাব কিংবা অলসতায় নিতে পারেন না চিকিৎসকের পরামর্শ। স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতে তাই আমাদের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার সমাধান দিতে স্টুডিওতে আমার সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। থাইরয়েডের সমস্যা বর্তমানে অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, তবে আসার কথা সময় মতো শনাক্ত করা গেলে এটি নিয়ন্ত্রণ সম্ভব। থাইরয়েডের সমস্যার লক্ষণ, কারণ ও এর প্রভাব সম্পর্কে আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য কথায়। খাদ্যাভ্যাস, জীবনযাপন ও নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার বিষয়ে পরামর্শ দিতে থাকছেন একজন বিশেষজ্ঞ। স্বাস্থ্যকথার আজকের বিষয়ে থাইরয়েডের সমস্যা ও করণীয়। আমার সাথে আজকে রয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডায়াবেটিস ও হরমোন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। সমস্যার কথা জানাতে যুক্ত হতে পারেন আপনারাও, ফোন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ডাক্তার শাহজাদা, স্বাগত স্বাস্থ্য কথায়। আমরা আজকে আমাদের আলোচনায় থাইরয়েড নিয়ে। আমি যদি শুরুটা এইভাবে করতে চাই আলোচনা, যে থাইরয়েড কি এবং আমাদের শরীরে এর প্রধান ভূমিকাগুলো কি কি, সেটি দিয়ে যদি শুরু করি। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটি অতি গুরুত্বপূর্ণ এবং একই সাথে চরম অবহেলিত একটি বিষয়। আপনি যেটি প্রশ্ন করেন সেটির উত্তরেই বলি যে কেন গুরুত্বপূর্ণ। প্রথমে গ্রন্থিগুলো, হরমোন গ্রন্থিগুলো এমন যে বাইরে থেকে কোনোটাই দৃশ্যমান নয়। সেগুলোর কাজ কিন্তু এক একটা এক রকম, কিন্তু সবগুলোই প্রায় গুরুত্বপূর্ণ। কিন্তু সবগুলোকে যদি আমি একত্রে করি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থির মধ্যে থাইরয়েড গ্রন্থি একটি। এটি তার মানে এটি একটি গ্রন্থি। হ্যাঁ, গ্রন্থি। আমাদের বুক আর গলার যেখানে সংযোগস্থল, ঠিক তার গলার নিচের অংশে একটি প্রজাপতির মতো গ্রন্থি থাকে, যেটি আবার দুইটার মাঝখানে একটা সংযোগ থাকে। গ্রন্থিটি বাইরে থেকে দেখা যায় না। কখন দেখা যায়? যখন এটি বড় হয় যে কোনো কারণে, যেগুলো আমরা হয়তো পরে আলোচনা করব। তখন কিন্তু আমরা গলগণ্ড বা ঘ্যাক বলি। বাংলাদেশের ইতিহাসে কিন্তু ঘ্যাক কিন্তু একটা বিশাল বড় ভূমিকা দখল করে ছিল, এখনও কিন্তু আছে। যদিও সংখ্যা হয়তো কিছুটা কমেছে, কিন্তু একদম নির্মূল হয়েছে তা নয়। কিন্তু এখন এটার গুরুত্বটা কোথায়? গ্রন্থিগুলো দুভাবে কাজ করে। একটি হলো ও নিজে কিছু কাজ করে, আরেকটি হলো এই গ্রন্থিটি অন্য গ্রন্থিকে প্রভাবিত করে। তো থাইরয়েড গ্রন্থিটির কাজের ব্যাপকতা এখানে যে সে অনেক গুরুত্বপূর্ণ কাজ নিজে করে, অন্য গ্রন্থিগুলোর কাজ করার উপরেও প্রভাব বিস্তার করে। তাহলে দেখেন, তাহলে একা একা 100 না, একা 200 হয়ে যাচ্ছে। আর এখানে কাজটি কী করে? আমাদের এই মেটাবলিক বা বিপাকীয় ধরনের যে কোনো কাজ প্রধানত নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন, যেটা এই গ্রন্থি থেকে তৈরি হয়। যেমন আমরা যাই খাই সেটি হজম হওয়ার পরে অ্যাবজর্পশন হয়ে যেটি আলটিমেটলি আমাদের শরীরে কাজে লাগবে, সেটি যদি এই হরমোন কম থাকে, কম কাজ করতে পারবে। হরমোন বেশি থাকলে এটি দ্রুত কাজ শেষ করে চলে যাবে। তাহলে একদিকে। দ্বিতীয় হলো, আমরা এখানে একটা খেয়াল করুন যে বছরে 1-2 বার করে সারা পৃথিবীর মানুষের বুদ্ধিমত্তার মাত্রা আইকিউ দিয়ে যেটি প্রকাশ করে, সেটি কিন্তু বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, প্রকাশিত হচ্ছে। এবং প্রতিবারই আমরা কিন্তু পরম লজ্জাজনক অবস্থাতে রয়ে গেছি। এখন 73। মানব প্রজাতির সর্বনিম্ন হলো 72। এবং এই বুদ্ধিমত্তা কমার প্রধান কারণই হলো হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোনের ঘাটতি। এবং এটি কবে থেকে শুরু হয়? বাচ্চা যখন মায়ের পেটে তার বৃদ্ধি শুরু হতে থাকে, একদম তখন থেকেই। তারপরে এই বাচ্চাটি জন্মগ্রহণ করলো, নবজাতক। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে বেশি। এই ছেলে বা মেয়েটি যখন স্কুলে যায়, তখন তার বুদ্ধিমত্তার দ্বারাই তার লেখাপড়া নিয়ন্ত্রিত হয়। যত ভালো বুদ্ধি আছে তত ভালো করবে, এবং যত থাইরয়েডের ফাংশন ভালো, সে তত বুদ্ধিমত্তা প্রমাণ করতে পারবে। এবং হঠাৎ করে খেয়াল করবেন যে একটি ছেলে, যেমন মনে করেন 7ম শ্রেণী পর্যন্ত বেশ ভালো ছিল, 8ম শ্রেণীতে খারাপ করছে, ওই সময় গিয়ে ওর হাইপোথাইরয়েডিজম হয়েছে। তাহলে দেখেন, এই যে পুরা মানসিকতা বা বুদ্ধিমত্তা এর উপর দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশের মানুষের গড় উচ্চতা কম, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু মানুষ ব্যাপক খাটো দেখি আমরা। এদেরও কিন্তু হয় মায়ের পেটে বা জন্মের পরপরই হাইপোথাইরয়েডিজম ছিল। তাহলে শারীরিক বৃদ্ধিও এখানে জড়িত। আরেকটা জিনিস দেখেন, যেটা আমরা কিন্তু এখন দিন দিন বেশি করে এই সমস্যাটা সমাধান করতে চেষ্টা করছি, সেটি হলো যে অনেক দম্পতি বাচ্চা নিতে পারছেন না। এবং আপনি যদি টাকার অঙ্কে বলেন, যে রোগীরা চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এবং বেশি টাকা খরচ করে, তারা কিন্তু এই ইনফার্টিলিটি চিকিৎসার জন্য যায়।
ইনফার্টিলিটি চিকিৎসার সারা পৃথিবীতে অন্যতম প্রধান কারণ হলো থাইরয়েডের সমস্যা। তো সেটিও কিন্তু আমাদের অনেকেই হয়তো খেয়াল করছি না, অনেক পরে গিয়ে ধরা পড়ছে যে ওনার এই কারণে এটি হয়নি। মেয়েরা মাসিক ঠিক মতো হচ্ছে না, অথবা মেয়েদের শরীরে পুরুষদের মতো লোম হচ্ছে, দৈহিক স্থূলতা দিন দিন আমরা বেশি করে দেখছি যে স্থূল মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানসিক অবসাদ থেকে শুরু করে বিভিন্ন রকম মানসিক সমস্যা, এগুলো সবগুলোই কিন্তু থাইরয়েড হরমোনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এত বেশি জড়িত আর আমরা এত কম ভাবছি, এটি আমাদের জন্য একটা স্বাস্থ্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদম পরিষ্কার। আমরা থাইরয়েডটা বুঝলাম, কিন্তু সমস্যার কথা আপনি বলেন যে এটি যে কোনো প্রত্যঙ্গেই আসলে এই সমস্যাটা তৈরি করতে এবং মানুষের জীবনযাপন, বৃদ্ধি, বেড়ে ওঠা সব কিছুর সাথে সম্পর্কিত। থাইরয়েডের সমস্যা হওয়ার মূল কারণগুলো কি কি, যদি এটি শুনে নিই। সমস্যাগুলো 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো যে থাইরয়েডের হরমোনের তৈরি তারতম্য, প্রধানত হাইপোথাইরয়েডিজম মানে হরমোনের ঘাটতি, এটি বেশি হয়। 20 জন যদি থাইরয়েডের হরমোনের ঘাটতির রোগী পাওয়া যায়, 1 জন পাওয়া যায় বৃদ্ধি রোগী। আবার থাইরয়েড গ্রন্থিটি বড় হতে পারে, গলগণ্ড বা খ্যাক হতে পারে। এই ক্ষেত্রে কিন্তু হরমোনের তারতম্য হবেই তা নয়, কিন্তু না হয়েও হতে পারে। কিন্তু আরেকটি, সেটিও কিন্তু আমাদের এখন স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিশাল হুমকি তৈরি করছে, সেটি হলো থাইরয়েড হরমোনের গ্রন্থির ক্যান্সার। এটি হুমকি তৈরি করছে এই কারণে, একটি গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যার দিক থেকে বা রেশিওর দিক থেকে ক্যান্সার রোগীর সংখ্যা হবে থাইরয়েডের রোগী। আমরা কিন্তু এটা ভাবছি না, কারণ এটি দ্রুত কোনো লক্ষণ দেখা দিচ্ছে না। পৃথিবীর অন্যান্য দেশেও আছে, কিন্তু আমাদের দেশে সম্ভবত এটাও অনেক বেশি। তাহলে যদি হরমোনের তারতম্য হয়, তাহলে থাইরয়েড হরমোনের কাঁচামাল হলো আয়োডিন। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা অনেক সময় হয়েছে, কিন্তু আসলে কতটা লাভ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ এখনও বাজারে যে লবণ পাওয়া যায়, যেটি প্যাকেটজাত লবণ হবে, আয়োডিন সমৃদ্ধ হবে, সেটি কি পুরা সব লবণ কি এরকম, তা কিন্তু নয়। এবং যে নীতি নির্ধারণকারী যে সংস্থা, তাদের গবেষণায় দেখা গেছে যে ঢাকা শহরে প্রায় 66% লবণে আয়োডিন আছে, এবং এইটি যখন ঢাকার বাইরের শহরগুলো দেখা যাচ্ছে আরও কমে যাচ্ছে। তাহলে এটি যেমন এখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে। কিন্তু এখন প্রধান গ্রুপ রোগীদের গ্রুপ হচ্ছে অটো ইমিউনিটি জনিত থাইরয়েডের সমস্যা। সেটা হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, এবং এরা অনেকে একসময়। আমি এর মাঝখানে যদি একটু শুনে নিতে চাই যে হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েডের মধ্যে মূল পার্থক্যটা কি? হাইপোথাইরয়েডিজম হলো যে থাইরয়েডের হরমোনের তৈরি কম হচ্ছে, ঘাটতি আছে। হাইপারথাইরয়েডিজম হলো তৈরি বেশি হচ্ছে, মানে অতিরিক্ত হরমোনের প্রভাবে শরীরের লক্ষণ দেখা দিচ্ছে। এর দুইটা হলো মূল পার্থক্য। এবং মানে ভারসাম্যপূর্ণ থাকতে হবে। থাকে, অবশ্যই থাকতে, এবং যেহেতু অতি গুরুত্বপূর্ণ, ভারসাম্যটা অতি গুরুত্বপূর্ণ এখানে। একদম। সমস্যার কথা আমরা শুনলাম, কেন হয় সেটিও মোটামুটি জানলাম। শুরুতে আসলে কোন লক্ষণগুলো দেখা যায়? যেহেতু সবচেয়ে বেশি রোগী হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হয়, তাদের লক্ষণগুলো আগে বলি। আমি কিন্তু শুরুতে বলেছি যে বিপাক ক্রিয়ার প্রধান নিয়ন্ত্রক হলো থাইরয়েডের হরমোন। তাহলে এই হরমোনের যদি ঘাটতি থাকে, রোগী যাই খাবেন সেটুকু কিন্তু কাজ করবে না, আবার সেটুকু কিন্তু শরীরে লেগে থাকছে, কাজ না করে অব্যবহৃত থেকে যাচ্ছে, মানে তাদের দৈহিক স্থূলতা দেখা দিবে। এখানে আরও কিছু লক্ষণ দেখা যায়, যেমন চামড়ার নিচে নিচে এগুলো জমা হতে থাকে, চামড়া কিন্তু খসখসে হয়ে যায়। এটা কিন্তু অনেকেই মনে করেন যে এই কোনো ব্যাঙের মতো, এটা ইংরেজিতে টট স্কিনই বলে, কোনো ব্যাঙের মতো চামড়া হয়ে যায়, চুল পড়ে যেতে থাকবে, মেয়েদের পুরুষালীর মুখে লোম হতে থাকবে। কিন্তু এদের অনেকেরই যাই খাচ্ছে, যেহেতু হজম কম হচ্ছে, পায়খানা কঠিন হয়ে যাবে। কিন্তু এখানে এইগুলো বললাম শারীরিক, মানসিকও কিন্তু সমস্যা হবে। ওনার চিন্তা শক্তি কিন্তু ব্যাহত হবে, যেটা একটু আগে বলেছি যে ইন্টেলেকচুয়ালিটি এর সাথে জড়িত। উনি মনে করবেন যে উনি বিষাদগ্রস্ত মানুষ, কোনো কিছুই ভালো লাগে না, ঘুম ঘুম ভাব পায়, আবার ঘুম হয় না, কোনো কাজেই ওনার বাইরে গিয়ে করতে ইচ্ছা করে না, ঘরের ভিতরেও করতে ইচ্ছা করে না। এবং বিশেষ করে এখন যে ধরনের জীবনযাপন করছি আমরা, যে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটা চাকরি মধ্যে জীবনযাপন করতে হচ্ছে, পৃথিবীর বহু দেশে চাকরি হারানোর গুরুত্বপূর্ণ কারণ হলো হাইপোথাইরয়েডিজম। আবার এদের কিন্তু একই সাথে হার্ট রেট কমে যাচ্ছে। তাহলে এরা কিন্তু চাইলে আগের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবেন না, শরীরে বিভিন্ন জায়গায় পানি জমে যাবে। সেটা হার্টের চারিদিকে হতে পারে, পেটে হতে পারে, কিডনির চারিদিকে হতে পারে, এবং প্রজনন ক্ষমতা চরমভাবে ব্যাহত হবে। এটা যদি ঘাটতি থাকে, বৃদ্ধি কিন্তু ঠিক উল্টা,
উনি যাই খাচ্ছে দ্রুত হজম হয়ে কাজ শেষ করে চলে যাচ্ছে। ওনার বুক ধরবর করে অস্থির লাগবে, উনি আগের মতো খাবেন, তারপরেও শুকিয়ে যাবেন। উনি মন স্থির করতে, আগের জন যেমন মনের আগ্রহ নাই, উনি মন স্থির করতে পারেন, এমন চঞ্চলতা থাকবে, তাপমাত্রা বেশি তৈরি হবে। মানসিক স্বাস্থ্য এটা একটা বড় ধরনের প্রভাব। এবং এরা মনে করে যে উনি হৃদরোগের আক্রান্ত হয়েছেন এবং হৃদরোগের ডাক্তারের কাছে চলে যান। কারণ বুক ধরফরানি এমন হয়, উনি ভাবেন যে হার্ট অ্যাটাক বা অন্য কোনো সমস্যা হয়েছে। এবং দুই ক্ষেত্রে মানসিক সমস্যা এবং প্রজনন ক্ষমতা চরমভাবে ব্যাহত হয়। একদম। সেই ক্ষেত্রে কোন কোন পরীক্ষাগুলো করা হয় শনাক্ত? এটা কিন্তু খুব সহজ সরল, কিন্তুটার উত্তরটা পরে বলছি। সহজ সরল মানে থাইরয়েডের হরমোনের ঘাটতি, মানে থাইরয়েডের হরমোনটাই মাপা হয়, যেটি আমরা এখন FT4 এই নামে দেখি। আর এটার কারণে যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, TSH বেড়ে যায়। তাহলে দুটো একসাথে যদি আমরা করি, তাহলে ব্যাখ্যা করাটা সহজ হয়। তাহলে যদি FT4 বেড়ে যায়, TSH কমে যায়, তাহলে হাইপারথাইরয়েডিজম মানে বেশি তৈরি হচ্ছে। আর FT4 কমে যায়, TSH বেড়ে যায়, মানে হাইপোথাইরয়েডিজম মানে হরমোন কম তৈরি হচ্ছে। তাহলে এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় হলো, এখন যেহেতু অটো ইমিউনিটি একটা বড় কারণ, আমরা কারণটা সহ দেখে ফেলি অনেক সময়, সেই ক্ষেত্রে অ্যান্টিবডি দেখা হয়। আবার অনেকেরই কিন্তু গলায় অস্বস্তি থাকে, একটু গলা ফোলা থাকে, কারো অনেক বেশি ফোলা থাকে, সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম খুব ভালো টেস্ট। আমরা কিন্তু বহু বছর থেকে বাংলাদেশের সরকারের অর্থায়নে সরকার কিন্তু এখানে বিশাল ভূমিকা রাখছে, যে রেডিও আয়োডিন আপটেক টেস্টিং খুব স্বল্পতম খরচে করা যায়, সেটি একটা খুব ভালো পরীক্ষা। যখন ক্যান্সার সন্দেহ হয়, তখন এখান থেকে রস নিয়ে, FNAC বলে, নিয়ে পরীক্ষা করে কিন্তু আমরা দ্রুত শনাক্ত করে ফেলতে পারি। সেটিও শনাক্ত করা যায়। জি, নিশ্চয়ই। আরও নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে থাইরয়েড এবং সমস্যা করণীয় নিয়ে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে স্বাস্থ্য কথায় একটা বিরতি নিচ্ছি। ফিরছি শিগগিরই, সঙ্গী থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। আজ আমরা কথা বলছি থাইরয়েডের সমস্যা ও করণীয় এ বিষয়ে। আর পরামর্শ দিতে আমার সাথে রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম। ডাক্তার সেলিম, আপনাকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম যে আসলে কোন সমস্যাগুলো হয়, লক্ষণগুলো কী কী, কীভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি ধরা পড়ে থাইরয়েডের সমস্যা। আমি যদি একটু আমাদের খাদ্যাভ্যাসের দিকে আসি, খাবার দাবার, জীবনযাপন গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোর সাথে কিভাবে সম্পর্কিত থাইরয়েডের সমস্যা? এটি খুব ভালো প্রশ্ন করেছেন, কারণ খাবার দাবার যেখানে জড়িত, সেখানে জানাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে এটা একটা প্রাকৃতিক পদ্ধতি, যেটি আপনাকে ভালো থাকতে সাহায্য করে। আমি কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে থাইরয়েড হরমোন তৈরির কাঁচামাল হলো আয়োডিন। তাহলে এটি কিন্তু কোথা থেকে পাচ্ছি আমরা? প্রধানত সামুদ্রিক খাবার থেকে। তো সামুদ্রিক মাছ থেকে পেতে পারি, সামুদ্রিক আগাথা থেকে পেতে পারি। আগাথা কিন্তু আমরা খাই না, এটা কিন্তু আসলে উৎসাহিত করা উচিত, যে সামুদ্রিক আগাথাতে মাছের চেয়ে বেশি আয়োডিন থাকে। জাপান এরকম দ্বীপরাষ্ট্রগুলোতে কিন্তু এটা খুবই জনপ্রিয় খাবার, এই সামুদ্রিক আগাছা। তাহলে এগুলো যদি আমরা খাওয়ার অভ্যাস করি, তাহলে আমাদের এখনও কিন্তু আমরা আয়োডিন ঘাটতি দেশের মধ্যে আছি এখনও, তাহলে সেটি কিন্তু আমরা মেটাতে পারি। আর একটি হলো, সরকার ইউনিসেফের অর্থায়নে যে উদ্যোগটি নিয়েছিলেন 1993 সনে 2007 পর্যন্ত, সেটি ছিল যে ইউনিভার্সাল সল্ট আয়োডিনেশন প্রোগ্রাম। তাতে বাংলাদেশের সকল মানুষ আয়োডিন সমৃদ্ধ লবণ খেতে পারেন। এই প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে পরে, কারণ ধরে নেওয়া হয়েছিল যে প্রোগ্রামের যা টার্গেট সেটি অর্জিত হয়েছে, মোটামুটি হয়েও ছিল, কিন্তু আবার কিন্তু এখন নিচের দিকে নেমে যাচ্ছে। তার কয়েকটা কারণ বলে, যেগুলো আসলে আমাদের জানা দরকার। তাহলে যে লবণটাতে আয়োডিন থাকবে, লবণ একটা আয়োডিন উদ্বায়ী পদার্থ, এই জন্য খোলা রাখলে বাতাসে উড়ে যাবে, এখন প্যাকেটজাত হতে হবে প্রথম। তাইলে এখন দেখুন, বাজার থেকে আমি প্যাকেটজাত লবণটা কিনে আনলাম, ঘরে এনে আমি একটা বয়মে রাখলাম, যার মুখ খোলা, ডাইনিং টেবিলে আমরা যেরকম রাখি, তাহলে কিন্তু লাভ হয়নি, কিন্তু প্যাকেটজাত করার অর্থটা এখানে বিফলে গেল। তাহলে বাড়িতেও কিন্তু এয়ার টাইট কোনো বয়ম টয়মে রাখতে হবে। রান্না করার সময় যেহেতু উদ্বায়ী, আমি যদি রান্নার শুরুতেই লবণ দিয়ে দিই, তাহলে ও যা ছিল সব শেষ। তাহলে রান্নার সব শেষে দিতে হবে, এবং সবচেয়ে কম পরিমাণ লবণ কিনতে হবে। 1 কেজি হতে পারে, 1 প্যাকেট কিনলেন, আধা কেজি প্যাকেট কিনলেন, ফুরিয়ে যাবে, আবার কিনবেন। আরেকটা কথা হলো, যারা আলগা লবণ খাচ্ছেন, তা আলগা লবণগুলো কিন্তু খালি রাখা হয়, এটা কিন্তু লাভ নেই, বরং অন্য অসুবিধাগুলোভাবে লবণ আয়োডিনটা পাচ্ছে না একটা। দ্বিতীয় হলো, অন্য কী খাবার থেকে আমরা পেতে পারি, এটার তালিকা কিন্তু খুবই সংক্ষিপ্ত। আমরা কিছু সবচেয়ে ভালো হতে পারে যে আমরা টমেটো যদি খাই, এমনকি টমেটো যে কোনোভাবে, টমেটো রান্না করে, টমেটো আচার করে, টমেটো সালাদে খেলে, তাহলে কিন্তু আমরা পেতে পারি। কিছু বাদামে আছে, এই আর হঠাৎ 2-1টা শাকসবজিতে পাওয়া যায়। তাহলে আমাদের প্রধান ভরসা কিন্তু সামুদ্রিক মাছ আর সামুদ্রিক আগাছা। কিন্তু ইদানিং গবেষকরা যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেটি হলো ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম।
আমরা কিন্তু ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য ডায়াবেটিসের কারণ এটা আমরা বাংলাদেশে বহু গবেষণা হয়েছে, আমাদের অনেকগুলো পাবলিকেশন আছে। সেলেনিয়াম নিয়ে কিছু গবেষণা হয়েছে। এখন একজন মানুষ আয়োডিন সমৃদ্ধ লবণ খেলেন অথবা সামুদ্রিক মাছ বা আগাছা খেলেন যেখানে আয়োডিন আছে, যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে এই আয়োডিন কিন্তু গিয়ে কাজ করতে পারছে না। সেলেনিয়ামের ঘাটতি থাকলে এই আয়োডিন গিয়ে কাজ করতে পারছে না। তাহলে আমরা যদি সামগ্রিকভাবে পুষ্টি সমৃদ্ধ মানে আয়োডিনের থাইরয়েড হরমোনের জন্য সঠিক পুষ্টি ভাবি, তাহলে আয়োডিন থাকতে হবে, ম্যাগনেসিয়াম থাকতে হবে এবং সেলেনিয়াম থাকতে হবে, এবং ক্যালসিয়াম এবং ভিটামিন ডিও এখানে গুরুত্বপূর্ণ। আরেকটি প্রসঙ্গ অনেকেই বিভ্রান্তিমূলকভাবে বলেন যে এই যে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি এগুলো খেলে তো আয়োডিনের ঘাটতি হতে পারে। এটি আমাদের দেশের জন্য মোটেও সঠিক তথ্য নয়। কারণ হলো যারা প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে আপনার কাছে আমার মানে আপনার কথার সূত্র ধরে আরেকটা প্রশ্ন থাকে যে কোন খাবারগুলো তাহলে বর্জন এড়ানো উচিত বা বর্জন করা উচিত? এটার সাথে আমরা একসাথে বলে ফেলি। তাহলে এই ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি যদি কেউ অসিদ্ধ খায় তাহলে এটি খাওয়ার পরে এই যে লবণ যে থাকলো, লবণে আয়োডিনটা হজম আর হয় না, চলে যায় পাকস্থলী থেকে পায়খানার সাথে চলে যায়। কিন্তু আমরা তো অসিদ্ধ ফুলকপি, বাঁধাকপি খাই না, তাহলে আমাদের জন্য কিন্তু মোটেও এটি সমস্যা নয়। এখন অন্য যদি বলেন যে অন্য কোনো খাবার ঝুঁকি তৈরি করে এখানে থাইরয়েডের জন্য ঝুঁকি তৈরি করে এরকম খাবার কিন্তু আসলে নেই। তাহলে এদিক থেকে কিন্তু আমরা একটু ভালো, অন্য রোগের তুলনায় একটু ভালো অবস্থায় আছি। বাংলাদেশের মানুষের জন্য আমি যে অনুরোধ করতে চাই, অনেকেই বেশি লবণ খান, প্রায় সবাই বেশি লবণ খান, কিন্তু যে লবণ যেভাবেই খান আসলে আয়োডিন পান না। তাহলে আয়োডিন পাবেন, আমি যে পদ্ধতিগুলো বললাম যে আয়োডিন পাওয়ার জন্য আপনাকে একটু উদ্যোগী হতে হবে, সচেতন হতে হবে, তাহলে আয়োডিন থেকে লবণ পাওয়াটা নিশ্চিত করবেন। ম্যাগনেসিয়াম আমরা বাদামে পেতে পারি, আবারও এখানে টমেটো একটা ভালো উৎস হতে পারে, কিছু কিছু মাছে আছে, বিশেষ করে ছোটো মাছ, এগুলো থেকে ম্যাগনেসিয়াম পেতে পারি, সেলেনিয়াম পেতে পারি। এগুলো কিন্তু টোটালি এগুলো যদি একসাথে আমাদের খাবারে থাকে তাহলে থাইরয়েডের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা থাকবে। একদম পরিষ্কার। আমরা চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে কথা বলছিলাম, সেক্ষেত্রে আমরা রোগী এবং চিকিৎসার দিক দিয়ে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? আমি খুব আনন্দের সাথে এইটা বলতে চাই অনেকগুলো কারণে। তার একটা হলো যে আমি হরমোন বিশেষজ্ঞ, বাংলাদেশের থাইরয়েড টাস্কফোর্সের আমি প্রধান হিসেবে কাজ করছি, থাইরয়েড সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি। এই সকলেই আমার জন্য খুব গর্বের যে থাইরয়েডের চিকিৎসায় কোনো রোগীকেই বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা যেমন কাজ করছি, সরকারও কিন্তু বহু বছর থাকে বিপুল অঙ্কের টাকা কিন্তু সাবসিডি দিচ্ছে, যার মাধ্যমে রেডিও আয়োডিন আপটেক টেস্ট করা যায়, FT4 TSH অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি টেস্ট করা যায়। এবং আমাদের দেশে যেটি নিয়ে আমরা একটু কনফিউশন ছিলাম গত দশকগুলোতে, যে যেখানে থাইরয়েডের গ্রন্থির অপারেশন করতে হবে, তো অপারেশন করা অনেক সময় দক্ষতার ব্যাপার আছে। এবং বাংলাদেশে এখন আমার মনে হয় সবচেয়ে বড় দক্ষ সার্জন তৈরি হয়েছে থাইরয়েডের সার্জারির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কোনো রোগীকেই কোনোভাবে বিদেশে যাওয়ার খুব বেশি প্রয়োজন আর নেই। মানে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশের হেলথ সেক্টরে কোনো একটা সেক্টরকে বলি, সেটা কিন্তু এই থাইরয়েডের রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং ফলো আপ সব ক্ষেত্রে আমরা কিন্তু এটা অর্জন করতে পেরেছি, যথেষ্টই এগিয়ে আছি, মানে সেই সেবাটা আমরা দিতে পারছি। নিয়ন্ত্রণে যাদের থাইরয়েডের সমস্যা হয়ে গেছে, নিয়ন্ত্রণে রাখতে তাদের আসলে কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত সবচেয়ে বেশি, এবং ঠিক কতদিনে আসলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব? আসলে রোগীর মনের কথাই বলেছেন। চিকিৎসা শুরুর আগেই যখন রোগটি শনাক্ত করা হয় তখনই রোগী প্রশ্ন করেন যে আমার এই রোগীর চিকিৎসা কিভাবে হবে, কতদিন চিকিৎসা নিতে হবে। এটা কিন্তু আসলে মানে সঠিক এবং খুব বাস্তবসম্মত প্রশ্ন। এগুলোকে আমাকে ভাগ করে ফেলতে হবে। যদি হাইপোথাইরয়েডিজম হয় সেই ক্ষেত্রে ওনাকে থাইরয়েডের হরমোন খেতে হবে নাস্তার 1 ঘন্টা আগে। কারো 1টা লাগে, 2টা লাগে, 1.5টা লাগে, 3টা লাগে, যাই লাগুক আমরা হরমোন টেস্ট করে করে সেটি ঠিক করি। একজন হরমোন বিশেষজ্ঞ এখানে এটি করে দিবেন, এবং এই ক্ষেত্রে আজীবন উনি ওষুধটি খাবেন। এটা হলো হাইপোথাইরয়েডিজমের রোগী। যাদের হাইপার থাইরয়েডিজম আছে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা নেবেন। সাধারণত 1.5 থেকে 2 বছর বেশিরভাগ রোগীর এই সময়ের মধ্যে একদম ভালো হয়ে যায়। কিছু কিছু রোগীর আরও লম্বা সময় লাগে। যেখানে ক্যান্সার হয়েছে তাহলে প্রথম কাজ হলো গ্রন্থিটি অপারেশন করে দূর করা, এবং তারপরে রেডিও আয়োডিন অ্যাপ্লিকেশন করা হয়। করার পরে এই রোগীটি সাধারণত হাইপোথাইরয়েডিজমের রোগী হয়ে যান। সেই ক্ষেত্রে আবার একই রকম থাইরয়েডের হরমোন সারা জীবন খেতে হবে। কিন্তু এখানে সুবিধাটা হলো হরমোনটি অতি সস্তা, খাবার পদ্ধতি খুবই সহজ সরল, এবং সাধারণত 3-4 মাস পর পর টেস্ট করে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। বাইরে থেকে যে হরমোনটি উনি খাচ্ছেন ট্যাবলেট হিসাবে, ভিতর থেকে হরমোন তৈরি হলে যে কাজ করতে হুবহু একই কাজ করে। এটা মানে খুব নিরাপদ একটি চিকিৎসা ব্যবস্থা। একদম একদম একদম। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সেলিম আমাদের সাথে আজকে স্বাস্থ্যকতায় সময় দেওয়ার জন্য। আপনাকে এবং যারা শুনলেন দেখলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
এই ছিল ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথায়। সঙ্গেই থাকুন।